এই ভিডিওতে ক্লাস 9 এর কেমিস্ট্রির প্রথম অধ্যায় আমাদের চারপাশের পদার্থ অর্থাৎ ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করে প্রতিটি প্রশ্নের আনসার দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব আমাদের চারপাশের পদার্থ। পদার্থ আর মানে পদার্থ কি, পদার্থ বা ম্যাটার কি আমরা প্রথমে জানব। দেখো, পদার্থ হচ্ছে যার ওজন আছে, যে জায়গা দখল করে, যে প্রয়োজনে স্থান পরিবর্তন করতে পারে তাকে বলা হয় পদার্থ। তাহলে সংজ্ঞাটা কি হবে? যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে স্থানচ্যুত হয় তাকে পদার্থ বা ম্যাটার বলে। যেমন যেমন এখানে চেয়ার, টেবিল, মাটি, জল, বায়ু, লোহা ইত্যাদি সবকিছুই পদার্থের তৈরি। যেমন তুমি নিজে, তোমার কি আছে? ওজন আছে, তুমি জায়গা দখল করেছো, ইচ্ছা হলে তুমি স্থানচ্যুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, সেই জন্য তুমি নিজে কি? তুমি নিজে একটি পদার্থ। তাহলে পদার্থের কি? পঞ্চতত্ত্ব অনুসারে পদার্থের মূল উপাদানগুলি কি কি? দেখো, পঞ্চতত্ত্ব অনুসারে পদার্থের মূল উপাদানগুলি হলো বায়ু, অগ্নি, আকাশ, জল। আবার বলছি, বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল হচ্ছে পঞ্চতত্ত্ব অনুসারে পদার্থের উপাদানগুলি। এরপর আমরা জানবো পদার্থের কয়টি অবস্থা ও কি কি। দেখো, আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, একটা কঠিন, তরল, গ্যাস। কিন্তু এই তিনটা অবস্থা ছাড়াও পদার্থের আরো দুটি অবস্থা আছে, সেইগুলি হলো প্লাজমা অবস্থা, বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা। তাহলে পদার্থের কয়টা অবস্থা হলো? পদার্থের মোট 5টি অবস্থা। প্রথম তিনটি হলো কঠিন, তরল, গ্যাস, পরের দুইটা হলো প্লাজমা অবস্থা এবং বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা। তাহলে পরে কোশ্চেন আমরা যাচ্ছি যে পদার্থ কিভাবে অবস্থার পরিবর্তন করে। পদার্থ তো অবস্থার পরিবর্তন করে, পদার্থ কি করে অবস্থার পরিবর্তন করে? দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে উষ্ণতার পরিবর্তনের ফলে অবস্থার পরিবর্তন হয়। তুমি যদি তাপ দাও, যেমন তুমি যদি, আমরা যখন রান্না করি যদি তাপ দিই, আমরা দেখতে পাই যে কড়াইয়ের উপর থেকে বা যে দ্রব্যকে রান্না করি তার উপর থেকে কি জলীয় বাষ্প উড়ে যায়, অর্থাৎ বাষ্পীভূত হয়। অর্থাৎ তাপ দিলে অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন। আবার চাপের পরিবর্তনের ফলেও কি হয়? অবস্থার পরিবর্তন হয়। যেমন গ্যাসের সিলিন্ডারে দেখবে গ্যাসকে চাপ প্রয়োগ করে তরল করে রাখা হয়, এখানেও কি হয়েছে? চাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন করা হয়েছে। তাহলে এখানে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে উষ্ণতা পরিবর্তনের ফলে অবস্থার পরিবর্তন হয়, আমরা সেটা আলোচনা করব। দেখো, এখানে বরফ কঠিন পদার্থ, বরফকে যদি তুমি এখানে তাপ দাও, সে কি হবে? বরফের কণাগুলি তাপ শক্তি পেয়ে তার গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে তারা ছুটাছুটি করবে, ফলে তাদের মধ্যে কম্পন বাড়বে। কম্পন বাড়লে কণাগুলির মধ্যে আকর্ষণটা কমে যাবে, অর্থাৎ কণাগুলির দূরত্ব একটু বেড়ে যাবে। দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ আন্তরাণবিক দূরত্ব বৃদ্ধি পাবে। আন্তরাণবিক দূরত্ব বৃদ্ধি পেলে কি হয়ে যাবে? সেটা তরল হয়ে যাবে। ঠিক এবার যদি তুমি তরলকে তাপ দাও, কি হবে? তরলকে যদি তাপ দাও, ঠিক তরলের কণাগুলি কি হবে? গতিশক্তি পাবে, তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে, আকর্ষণ কমে যাবে, ফলে তরল থেকে কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে। ফলে কি দাঁড়াচ্ছে? ফলে দেখো, এখানে দেখতে পাচ্ছ কঠিনের মধ্যে কণাগুলি একটু কাছাকাছি থাকবে, তরল থেকে কণাগুলি একটু দূরে যাবে, গ্যাসে কণাগুলি কি হবে? আরো দূরে যাবে। তাহলে তাদের মধ্যে কি হয়ে যাবে? তাদের মধ্যে কি হয়ে যাবে? বল কমে যাবে। আর তাদের মধ্যে যে আকর্ষণ বল, কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে আমার আন্তরাণবিক আকর্ষণ বল কি? পদার্থের কণাগুলি বা অণুগুলি পরস্পর যে বলের দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে তাকে আন্তরাণবিক আকর্ষণ বল বলে। এদের মধ্যকার দূরত্বকে বলা হয় আন্তরাণবিক দূরত্ব। এবার তাহলে এখানে আমরা বলতে পারি, আমরা দেখতে পেয়েছি, আগে আমি দেখিয়েছি ছবিটা, আবার দেখালাম, এখানে কঠিনের কণাগুলির মধ্যে আকর্ষণ বল কম, আবার গ্যাসের কণাগুলির মধ্যে আকর্ষণ বল একটু কম, কেননা গ্যাসের কণাগুলির দূরত্ব বেড়েছে। তরলের কণাগুলির মধ্যে দূরত্ব বেড়েছে, তরল থেকে গ্যাসের কণাগুলির দূরত্ব বেশি, সেই জন্য গ্যাসের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম, দূরত্ব সবচেয়ে বেশি। কঠিনের কণাগুলির মধ্যে দূরত্ব সবচেয়ে কম, আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে পরের কোশ্চেন আমরা কি বলতে পারি যে কোন পদার্থের আন্তরাণবিক আকর্ষণ বল বেশি? দেখো, কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি এবং গ্যাসীয় পদার্থের কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম। ঠিক সেম, কোন পদার্থের
কণাগুলির আন্তঃআণবিক ব্যবধান বেশি এবং কোন পদার্থের কম? দেখো বেশি কঠিন পদার্থের, এখানে আমি বলেছি। তাহলে পরের কোশ্চেন আমরা জানবো অবস্থার পরিবর্তন, যেহেতু আমার গলন কি। গলন দেখো যে গলন হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতা বা চাপে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার পদ্ধতিকে গলন বা ফিউশন বা মেল্টিং বলে। তাহলে সংজ্ঞাটা কি হবে? একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে তাপ প্রয়োগে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত করার ঘটনাকে বলা হয় ফিউশন বা মেল্টিং। আনসারটা তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে যে তাপমাত্রায় সেটা তরল থেকে বা কঠিন থেকে তরলে পরিণত হয় সেটা হলো তার গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কাকে বলে? হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় বা তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলে। প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন দেখো এখানে বরফের গলনাঙ্ক 0°C। দেখো এখানে এই যে বরফ রাখা হয়েছে, এখানে এই যে 0°C উষ্ণতায় বরফ গলতে শুরু করে। যেমন যদি একটা থার্মোমিটার বরফের মধ্যে ঢুকিয়ে রাখো আর যদি হিট দিতে থাকো বরফকে, দেখবে -10°তে সে বরফ থাকবে। আস্তে আস্তে যখন 0°তে আসবে সে কি হয়ে থাকবে? গলতে থাকবে। সেই জন্য বরফের গলনাঙ্ক কি? বরফের গলনাঙ্ক হলো 0°C। এবার যদি আমরা একটা ছবি দিয়ে দেখি, দেখো এখানে দেখো কঠিন থেকে কি হলো? কঠিন গলে, সলিড মানে কঠিন, লিকুইড মানে তরল, গ্যাস মানে তো গ্যাসীয়। তো কঠিন গলে মেল্ট হয়ে তরল হয়। এবার তরল থেকে কি হয়? বাষ্পীভূত হয়। বাষ্পকে যদি তুমি আরো কি করো, ঘনীভূত করো, অর্থাৎ সরাসরি যদি কঠিনে পরিণত করো, তাহলে সেটা হলো অবক্ষেপণ বা ডিপোজিশন। এবার কঠিন থেকে তরলে পরিণত হতে, গ্যাসে পরিণত হওয়াকে বলা হয় উদ্যোপাতন। আবার আবার যদি তুমি তরল থেকে কঠিনে পরিণত করো সেটাকে বলা হয় কঠিনীভবন। আবার গ্যাস থেকে যদি তরলে পরিণত করো তাহলে সেটাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। তাহলে পরে কোশ্চেন আমরা কি বলবো? ঘনীভবন বা কনডেনসেশন কি? না সরি, কঠিনীভবন কাকে বলে? কঠিনীভবন কাকে বলে? অর্থাৎ তাপ নিষ্কাশনের ফলে কোনো তরল পদার্থকে যদি তুমি কঠিনে পরিণত করো। আবার বলছি, তাপ নিষ্কাশন কইরা যদি তরলে অর্থাৎ জলের তাপমাত্রা কমে যদি তুমি 0তে আনো, তাহলে জল কি হবে? হয়ে যাবে, সেটা কঠিনে পরিণত হয়ে যাবে, সেটা ফ্রিজিং হয়ে যাবে। সেই জন্য সেটা হলো কঠিনীভবন। এরপরটা হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন কাকে বলে? ঘনীভবন হচ্ছে কোনো বাষ্পকে শীতল করে যদি তুমি তরলে পরিণত করো তাহলে সেটাকে বলা হয় ঘনীভবন। যেমন যেমন জলীয় বাষ্প কি হয়? ঘনীভূত হইয়া মেঘ, কুয়াশা ও বৃষ্টি হয়। এরপর কি? বাষ্পীভবন বা ইভাপোরেশন। জলকে যদি তুমি গরম করো সেটা কি হবে? তাপ নিয়ে বাষ্পে পরিণত হবে। তাহলে কি হলো? কোনো তরলকে তাপ প্রদান করলে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে, অর্থাৎ তাপ দিয়ে তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। তাহলে উদ্যোপাতন কাকে বলা হয়? উদ্যোপাতন বা সাবলিমেশন। সাবলিমেশন হলো যে পদ্ধতিতে কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সেটা তরলে পরিণত না হয়ে সোজা বাষ্পে পরিণত হয়। আবার বলছি, যে পদ্ধতিতে কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় উদ্যোপাতন। যেমন তুমি যদি ন্যাপথালিন নাও, ন্যাপথালিনকে যদি তাপ দাও সেটা জল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। এরপরে হচ্ছে কি? অবক্ষেপণ বা ডিপোজিশন। অবক্ষেপণ হচ্ছে যদি তুমি গ্যাসকে সরাসরি কঠিনে পরিণত করো তরলে পরিণত না করে। তাহলে কি লিখতে পারি? যে পদ্ধতিতে কোনো গ্যাসীয় পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয় তাকে বলা হয় অবক্ষেপণ বা ডিপোজিশন। তাহলে আমরা যদি একটা গ্রাফে দেখাই তাহলে কি হবে? গ্রাফে দেখালে দেখো এই হচ্ছে একটা গ্রাফ। এখানে দেখো -20°C বরফ আছে। এটাকে যদি তুমি তাপ দাও, সে বরফের তাপমাত্রা আস্তে 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 বাড়বে, বেড়ে যখন 0°তে যাবে বরফ কি হবে? গলতে শুরু করবে। যতক্ষণ না সবটা জল গলে ততক্ষণ অবধি সে কি হতে থাকবে? 0° থাকবে। 0° থেকে যখন তার টেম্পারেচার বাড়তে 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 যখন 100° অবধি আসবে, 100° পর্যন্ত সে কি থাকবে? জল থাকবে। এরপরে সে যখন বাষ্প শুরু হবে, যতক্ষণ না পুরোটা জল বাষ্পীভূত হয় ততক্ষণ অবধি তার টেম্পারেচার 100° থাকবে। এরপরে তার টেম্পারেচার 100-র উপরে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে জলের কঠিন অবস্থা কি? জলের কঠিন অবস্থা হচ্ছে বরফ। আর আর তরল অবস্থা কি? জল। গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। ঠিক আমি এটাকে যদি তুমি উল্টা দেখো, উল্টো দেখলে কি হবে? এই গ্রাফটাকে যদি উল্টো দেখো, এই দেখো বাষ্পকে ঘনীভূত করলে তরল হয়, তরলকে কঠিনীভূত করলে কঠিন হয়, তরলকে কঠিনীভবন করলে কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে কঠিন থেকে
তরলে পরিণত হয়েছে, এই যে কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। আমরা বলেছি কি এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলের মধ্যে কিছু তাপের পার্থক্য আছে। এই তাপের পার্থক্যটা হয় কি পার্থক্য? লিন তাপ। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পের মধ্যে তাপের পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেটা হচ্ছে লিন তাপ। তাহলে আমরা দেখব লিন তাপ বা ল্যাটেন্ট হিট কাকে বলে। আবার বলছি, লিন তাপ বা ল্যাটেন্ট হিট কাকে বলে। তাহলে আমি বলতে পারি উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণে তাপের প্রয়োজন বা নিষ্কাশন করা হয়, উষ্ণতা স্থির রেখা একক ভরের কোনো পদার্থের মধ্যে যে পরিমাণ তাপ দেওয়া হয় অথবা যে পরিমাণ তাপ কমায় নেওয়া হয় তাকে বলা হয় ওই পদার্থের অবস্থার পরিবর্তনের নীল তাপ। যদি তুমি তাপ দাও তাহলে সেটা কি হবে? কঠিন থেকে তরল হবে। আর যদি তরলকে যদি তাপ নিষ্কাশন করো তাহলে সে তরল থেকে কঠিন হবে। সেটা হলো অবস্থার পরিবর্তন। তাহলে নীল তাপ দুই রকমের, একটা হলো বাষ্পীভবনের লীন তাপ, একটা হলো কঠিনীভবনের লীন তাপ। আবার বলছি, লীন তাপ দুই প্রকার, বাষ্পীভবনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ কি বলে? বলতে পারি একক ভরের কোনো তরলকে উষ্ণতার পরিবর্তন না করে, আবার বলছি একক ভরের কোনো তরলকে উষ্ণতার পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করতে যে তাপ লাগে তাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। সংজ্ঞাটা কি হবে? একক ভরের কোনো তরলকে উষ্ণতার পরিবর্তন না করে তরল অবস্থা থেকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপকে ওই তরলের বাষ্পীভবনের লীন তাপ বলে। তাহলে যেমন জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে পরের কোশ্চেন আমরা বলতে পারি জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো? জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সি তাপমাত্রার উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। আবার বলছি, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ চাপে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে এখানে বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পের মধ্যে তফাৎ আছে। তাহলে আমরা বলতে পারি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পের মধ্যে কোনটি বেশি গরম? অবশ্যই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প বেশি গরম, কেননা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে 537 ক্যালোরি তাপ আছে, বেশি আছে। আমরা বলতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল অপেক্ষা বাষ্পে অধিক 537 ক্যালোরি তাপ থাকে। এর কারণ হচ্ছে উত্তপ্ত বাষ্পের কণাগুলি বাষ্পীভবনের জন্য নীল তাপ রূপে অতিরিক্ত তাপ শক্তি শোষণ করে, ফলে বাষ্প অধিক গরম। সেই জন্য বাষ্পে হাত দিলে জল অপেক্ষা বেশি হাত পড়বে। পরে কোয়েশ্চন কি? ঘনীভবনের লীন তাপ বা ল্যাটেন্ট হিট ফর কন্ডেনসেশন। ঘনীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ কি? ঘনীভূত করার জন্য প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লীন তাপ বলে। আবার বলছি, প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত হয় তাকে ওই পদার্থের ঘনীভবনের লীন তাপ বলে। যেমন জলের ঘনীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি। অর্থাৎ বাষ্পকে যদি তুমি বাষ্পীভবনের অর্থাৎ জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি। অর্থাৎ জলীয় বাষ্প থেকে যদি তুমি প্রতি গ্রাম জলীয় বাষ্প থেকে যদি 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করো অর্থাৎ কমাও, তাহলে জলীয় বাষ্প কি হয়ে যাবে? জলে পরিণত হবে। পরে কোয়েশ্চন, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো? মানে কি 1 গ্রাম বরফ গলতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ চাপে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে কি হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ বেশি ঠান্ডা, কেননা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ কম থাকে। এরপরের অবস্থাটা হলো কি? প্লাজমা অবস্থা কি?
আবার বলছি, প্লাজমা অবস্থা কি? আমরা কি পেলাম? কঠিন পেলাম, পদার্থের কণাগুলির মধ্যে কি থাকে? আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। এরপরে কি পেলাম? তরল পেলাম, তরলের কণাগুলির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি। এরপরে কি পেলাম? গ্যাস পেলাম, গ্যাসের কণাগুলির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি। এরপরে কি পেলাম? এরপরে আমরা পেলাম গ্যাস থেকে পাবো আমরা প্লাজমা। আবারও বলছি, গ্যাস থেকে এই পেলাম কঠিন মানে সলিড, এরপরে লিকুইড, এরপরে গ্যাস, এরপরে প্লাজমা। প্লাজমা অবস্থায় কি হয়েছে? কণাগুলি সম্পূর্ণরূপে সে আয়নিত হয়ে যায়, তখন সে কণা থাকে না, সে প্লাস মাইনাস আয়নে পরিণত হয়, সেটা হলো প্লাজমা অবস্থা। বলেছে যে অবস্থায় পদার্থের কণাগুলি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায় সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। সূর্য এবং নক্ষত্রগুলির উজ্জ্বলতার জন্য পদার্থের প্লাজমা অবস্থা দায়ী। সূর্য এবং গ্রহগুলির নক্ষত্রের জন্য পদার্থের কি দায়ী? প্লাজমা অবস্থা দায়ী। এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি, এখানে প্লাস মাইনাস আয়নে পরিণত হয়েছে, এগুলি হলো প্লাজমা অবস্থার চিহ্ন। গ্রহের মধ্যে, সূর্য নক্ষত্রের মধ্যে এরকম কি থাকে? পজিটিভ নেগেটিভ কি থাকে? আদান থাকে। এরপরে 5 নম্বর অবস্থা কি? 5 নম্বর হচ্ছে মানে লাস্ট অবস্থা বা 5 নম্বর অবস্থা, পদার্থের বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা কি? আবার বলছি, পদার্থের বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা কি? দেখো এখানে বলছে যে পদার্থের পঞ্চম অবস্থা হলো বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা। অবস্থা সাধারণত বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগের 1 ভাগ। আবার বলছি, সাধারণত বায়ুর যে ঘনত্ব আছে তার 1,00,000 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে, আবার বলছি, সাধারণত বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে অতি নিম্ন উষ্ণতায় শীতল করলে বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা পাওয়া যায়। অর্থাৎ সাধারণত বায়ুর ঘনত্ব যা আছে তার 1,00,000 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে যদি তুমি নিম্ন উষ্ণতায় শীতল করো তাহলে বোস আইনস্টাইন অবস্থা পাওয়া যায়। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর এই ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে দিবে।